নাহিদের বাবা চাঁদাবাজি করছে, এটা আমার কাছে প্রমাণ আছে। নাহিদের বাবা চাঁদাবাজি করেছে, নাহিদের বাবা বনশ্রীতে অফিস খুলেছে চাঁদাবাজি করার জন্য এবং তদবির করার জন্য। উপদেষ্টা নাহিদ আজকে বড় বড় কথা বলছে, কিন্তু সে উপদেষ্টা থাকা অবস্থায় তার বাবা চাঁদাবাজি করেছে। ডক্টর হাসনাতের প্রসঙ্গে বলতে চাচ্ছি যে উনি চমৎকার ভাবে বলেছেন যে ঐক্যটা আমাদের খুবই জরুরি, এবং এটাই আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যে যদি ঐক্যটা কোনো কারণে বিনষ্ট হয় তাহলে আমরা হয়তো আবার সেই ফ্যাসিস্টের কবলে পড়তে পারি, এবং আমার আপনার কারোই জীবন থাকবে না, আমরা কেউই দেশে থাকতে পারবো না। এই বাক্যের সাথে আমি সম্পূর্ণ একমত। কিন্তু হাসনাত ভাই কেন তার বিএনপির সমস্ত দায়ভার তার কাঁধে নিচ্ছেন? তিনি তো রাজনীতিবিদ নন, তিনি নিজেই বলছেন যে তিনি রাজনীতিবিদ নন। তাহলে বিএনপির সমস্ত দোষের দায়ভার কেন উনি নিতে যাচ্ছেন? আমরা কোনো রাজনীতি করি না, আমরা সব দলের সমালোচনা হম করব, হম। এটা আমার গণতান্ত্রিক আপনাকে অধিকার, আমার এবং সেটা আপনার পছন্দ হোক বা না হোক। আপনার পছন্দ হলে আপনি একমত পোষণ করেন, পছন্দ না হলে আমার সমালোচনা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে কথা বলতে দিন। তো এখানে বিষয় হচ্ছে, যেমন আমি সংবিধানের চতুর্থ সংশোধনের ব্যাপারে বলেছি, সেটা সংবিধানের সংশোধন হয়েছে সাংবিধানিক ভাবে, বাট এটা নৈতিক ভাবে সেটা করার কথা না। সে কারণেই বলেছি সংবিধান লঙ্ঘন। সংবিধানের মৌলিক অধিকারগুলোর যে অনুচ্ছেদগুলো ছিল তার সাথে সেটা সাংঘর্ষিক ছিল। যাই হোক, আমি পরের প্রসঙ্গে আসি। উনি একটা কথা বলেছেন যে বিএনপি বিরোধী আমরা একটা প্ল্যাটফর্ম গঠন করেছি সাগর ভাইয়ের এখানে। অ্যাকচুয়ালি বিএনপি বিরোধী আমরা কোনো প্ল্যাটফর্ম এটা গঠন করি নাই। আমাদের সাধারণ মানুষের প্রশ্নে এটাই প্রমাণ হচ্ছে যে বিএনপি জনগণ থেকে হয়তোবা এক বছরে দূরে সরে গেছে, যে বিএনপি হম 17 বছরের সবচেয়ে নির্যাতিত একটি দল। আমি দেখেছি বিএনপির ছোট ছোট সন্তানদেরকে, যারা ছাত্র দল করে, যুব দল করে, তারা মাঠে ঘুমিয়েছে, লুকিয়ে থেকেছে, 17 বছর বাড়িতে আসতে পারে নাই। সেই বিএনপি আজকে তারা ক্ষমতার কাছাকাছি যাচ্ছে মনে করে তারা সীমা লঙ্ঘন করছে অনেক ক্ষেত্রে। সেই বিষয়টাই আমরা বলেছি, আমরা বিএনপি কে সতর্ক করতে চেয়েছি। আজকে যদি বিএনপি ধ্বংস হয়ে যায়, আজকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষের একমাত্র শক্তি হচ্ছে বিএনপি। এবং সেই বিএনপি একদিকে যেমন চরম কম্বিনেশন ছিল, যে ইসলামিক একটা আদর্শ, অন্যদিকে আবার বাম আদর্শের লোকজনও সেই ছিল, এই চমৎকার কম্বিনেশনের একটা দল আজকে যদি সেই পারফর্ম না করে, তাহলে আজকে দেশ ধ্বংসের মুখে যাবে এবং বাংলাদেশের জাতীয়তাবাদের অস্তিত্ব থাকবে না। সে কথাই আমরা বলতে চাচ্ছি। আর জামাতের ব্যাপারে যেটা, জামাত অনেক ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যেহেতু অনেক অপপ্রচার হয়েছে, স্বাধীনতা বিরোধী শক্তি, ইসলাম নিয়ে আসলে জঙ্গিবাদ হবে, যে কারণে জামাত অতি ভয়ে, মানে কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের আদর্শের সাথে কম্প্রোমাইজ করে ফেলছে। যেমন শিশির মনিরের কিছু বক্তব্য দেখলাম যে তারা পূজা মণ্ডপে যে এমন কিছু কথা বলেছে যেটা ইসলাম বিরোধী হয়ে যায়। আবার জামাতের আমির, ক্ষমা করে দিবেন সবাইকে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক দরকার। কোন কোন ক্ষেত্রে জামাত তার পূর্বের আজীবনের আদর্শ বাদ দিয়ে ক্ষমতায় আসার জন্য তারা অনেক কিছুই বলছে যেটা আসলে তার আদর্শের সাথে মেলে না। কাজে আমরা উভয় দলেরই সমালোচনা করছি যে আপনারা বাংলাদেশপন্থী হন, আপনারা ইসলামপন্থী হন, এবং আপনারা বাংলাদেশের সেবা করুন, জনগণকে ভয় পান, ইন্ডিয়া বা আমেরিকাকে না। আমার দরকার বাংলাদেশপন্থী রাজনীতি। এবার আসি মূল প্রসঙ্গে, যেটা হচ্ছে যে আমাদের উপদেষ্টাদের সেফ এক্সিট। তার পূর্বে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস স্যার যেটা বলেছিলেন তার সাথে আমি অ্যাড করতে চাচ্ছি যে এই সেফ এক্সিটের প্রশ্নটা আসলো হচ্ছে 2009 সাল থেকে। জেনারেল মুইন যখন বিডিআর কিলিং হয় তখন তিনি সেনাপ্রধান ছিলেন, এবং তিনি সেনাপ্রধান থেকে তার 57 জন ভাইকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন। এবং সে সময় সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার সেই হত্যাকাণ্ডের সাথে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইনভলভ ছিল। যেমন ক্যাপ্টেন শাহনাজের একটা সাক্ষাৎকারে প্রকাশ পেয়েছে, তখনকার ডিজি এনএসআই এবং ডিজিএফআই তারা সেখানে উপস্থিত থেকে র্যাবের কর্মকর্তা যারা বিডিআর কিছু জওয়ানকে সার্চ করছিল তাদেরকে বাধা দিয়েছিল। তো সেখানে সেনা কর্মকর্তারা জড়িত ছিল, আমরা তাদেরও বিচার চাই। জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, যার নাম উল্লেখ না করেই ফেরদৌস স্যার বলেছেন, আমি সরাসরি নাম উল্লেখ করছি, তিনি কি করেছেন। তিনি 2009 সালের বিডিআর হত্যার পরে তিনি জিওসি ছিলেন 9 ডিভিশনের, এবং সেখানে মানুষ নামাজ পড়তে যেতে পারতো না। কেউ যদি ফজরের নামাজ পড়তে যেত, তিনি গোয়েন্দা লাগিয়ে দিতেন যে তার পেছনে। তিনি 31শে জুলাই 2024 তার ফেসবুক লাল করেছিলেন বিদ্রোহের পক্ষের শক্তি হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য, কিন্তু তার পূর্বের ইতিহাস সেটা বলে না। তিনি সবসময় কম্প্রোমাইজ করেছেন, এবং তিনি দেশের স্বার্থ দেখেন নাই, তিনি ইন্ডিয়ান স্বার্থ দেখেছেন। তো সেই ব্যক্তিটি আজকে, যার আন্ডারে 2014 সালে সে ন্যাক্কারজনক বিনা ভোটে নির্বাচন হয়েছিল, সেই ব্যক্তিটি আজকে যদি স্বাধীনতার পক্ষে নিজেকে দাবি করেন যে জুলাই যোদ্ধা, তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা প্রহসন ব্যতীত আর কিছুই নয়। একইভাবে আরেকজন ব্যক্তি পর্দার আড়ালে রয়ে গিয়েছে, জেনারেল মুবিন।
তার আমলে সবচেয়ে বেশি সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বিডিআর বিদ্রোহের কারণে যে সকল অফিসাররা প্রতিবাদ করেছিল তাদের প্রত্যেককে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল জেনারেল মুবিনের আমলে। সুতরাং এই ব্যক্তিটি আজকে ধরাছোঁয়ার বাইরে। এরপরে জেনারেল আজিজের ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ মিডিয়া তার সম্পর্কে যথেষ্ট কথা বলেছে এবং আমরা সকলেই জানি। কিন্তু জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এবং জেনারেল মুবিন, তাদের সম্পর্কে তেমন কোনো কথা বলা হয় না। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, ফেরদৌস স্যার নাম উল্লেখ করেন নাই, আমি নাম উল্লেখ করেই বলছি যে তারা যা পারফর্ম করেছেন তাদের 6 বছরের টেনিয়রে, সেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং সেনাবাহিনীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। আর উপদেষ্টাদের কাছে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাইয়ের যে চেতনা, আমরা চেয়েছিলাম একটা সৎ উপদেষ্টা পরিষদ এবং কর্মঠ উপদেষ্টা পরিষদ। তারা যে অকর্মণ্য সেটা তারা দায়িত্ব নেবার কয়েক মাসের মধ্যেই প্রমাণ করেছেন। কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে তারা শুধু অকর্মণ্যই নন, তারা অসৎ বটে। আজকে উপদেষ্টা আসিফ, এই প্রিম্যাচিউর বেবি, তারা যারা উপদেষ্টা হয়েছে তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে তারা অন্তত ভালো পারফর্ম করবে, কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নাহিদের বাবা চাঁদাবাজি করছে, এটা আমার কাছে প্রমাণ আছে। নাহিদের বাবা চাঁদাবাজি করেছে। উপদেষ্টা আসিফের পিএস এর কাছ থেকে টাকা পাওয়া গিয়েছে, তা আসিফ সেটার দায়ভার কিভাবে এড়াবে? সো নাহিদ, আসিফ, এদের মাহফুজ বাবা যখন যাকে খুশি। চাঁদাবাজি করে আপনার কাছে প্রমাণ আছে বলছেন? নাহিদের বাবা চাঁদাবাজির ব্যাপারে আমার কাছে প্রমাণ আছে। কি বলেন? নাহিদের বাবা বনশ্রীতে অফিস খুলেছে চাঁদাবাজি করার জন্য এবং তদবির করার জন্য। তো কি বলেন? উপদেষ্টা নাহিদ আজকে বড় বড় কথা বলছে, কিন্তু সে উপদেষ্টা থাকা অবস্থায় তার বাবা চাঁদাবাজি করেছে। এরপরে আসিফের ব্যাপারে তো অনেক বিতর্ক আছে। এরপরে উপদেষ্টা মাহফুজ বিভিন্ন দিন বিভিন্ন কথা বলে, একবার বিএনপির এগেনস্টে বলে, একবার জামাতের এগেনস্টে বলে, একবার কখন কি বলে, তার সেই উপদেষ্টা হিসাবে সেই ম্যাচুরিটিটা সে দেখাতে পারে নাই। এবার পরবর্তীতে আসি, আমরা সবচেয়ে যে উপদেষ্টাকে বিশ্বাস করেছিলাম, ডক্টর আসিফ নজরুল, যিনি আমাদের বিপ্লবের প্রতীক ছিলেন, আমাদের ভরসার আস্থার জায়গা ছিলেন, তিনি তার মন্ত্রণালয়ে পারফর্ম করতে পারেন নাই। দুর্ভাগ্যজনক হলে সত্য যে তিনি আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। বিপ্লবের এরপরে প্রতীক পররাষ্ট্র ছিলেন উপদেষ্টা, কিভাবে এটাও জানি না, যাই হোক বলেন। হ্যাঁ। এরপরে পররাষ্ট্র উপদেষ্টাকে দেখুন। আজকে আমাদের বিএনপি এবং জামাত এনসিপি নেতাদের উপরে আক্রমণ হলো নিউ ইয়র্কে, পররাষ্ট্র উপদেষ্টাকে এর দায়ভার অবশ্যই নিতে হবে। উনি কেন সেখানকার রাষ্ট্রদূত সহ অন্যান্য যারা আওয়ামী লীগের দোসর ছিলেন তাদেরকে কেন তিনি পরিবর্তন করেন নাই? বারবার বলা সত্ত্বেও বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন চ্যানেলে, টক শোতে মানুষ বলেছে, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে অমুক অমুক ব্যক্তি আমেরিকাতে দূতাবাসে আছে, তাদেরকে পরিবর্তন করুন, কিন্তু তিনি করেন নাই। বরং তিনি যা করেছেন, তিনি পাকিস্তানের সাথে সুসম্পর্ক ক্রিয়েট করতে না করে তাদেরকে সেই বস্তা বচ্চা 55 বছর আগের সেই হিস্সা চাচ্ছেন। আর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলে তাকে এখান থেকে যথাযথ সম্মান না দিয়ে তিনি উল্টাপাল্টা প্রশ্ন করে তাকে বিদায় জি। করে দিলেন। আর তিনি ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন চান। ভারতের সুরে তিনি কথা বলেন যে তালেবানদের ব্যাপারে ভারত সরকারের যে দৃষ্টিভঙ্গি, একই দৃষ্টিভঙ্গি তিনি পোষণ করেন। এরপরে অন্যান্য উপদেষ্টা এখন রিজওয়ানা ম্যাডাম, তিনি বলছেন যে তিনি দেশেই থাকবেন, তিনি দুর্নীতি করেন নাই, এটা তার সাহস। কিন্তু দেখুন অনেক নিয়োগের ক্ষেত্রে তার ব্যাপারে অনেক অভিযোগ আছে, যেগুলো হয়তো পরবর্তী দিনে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা তদন্ত করলে সেগুলো বের হয়ে আসবে। অনেক নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে প্রবলেম আছে। জি। এই সিম্পল বিসিবি নির্বাচন, আসিফ বিসিবি নির্বাচনটা কন্ট্রোল করতে পারলো না। তো হুম। একইভাবে প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি আমাদের কাছে প্রমাণ থাক বা না থাক, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি দেশটা সঠিক পথে আগাচ্ছে না, এবং উপদেষ্টাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী তারা পারফর্ম করছে না। এটা হতে পারে তাদের ইনক্যাপাসিটি, ইনএবিলিটি, অথবা তাদের দুর্নীতি। দুটোই কারণ হতে পারে। তারা ইনক্যাপাবল অথবা তারা দুর্নীতিগ্রস্ত। জি। তো একদম এই স্পষ্ট, এই আপনাকে অনেক প্রেক্ষিতে ধন্যবাদ। তারা হুম। তাদের সেফ এক্সিটের প্রশ্নটা এই কারণেই আসছে। সো নাহিদ যেহেতু সেফ এক্সিটের কথা বলেছে, সুতরাং অবশ্যই তার কাছে ইনফরমেশন আছে। সে যেহেতু উপদেষ্টা পরিষদে ছিল, সে জানে যে কারা সেফ এক্সিট চাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু উপদেষ্টা অলরেডি ডিভাইডেড হয়ে গিয়েছে। কেউ বিএনপির আশ্রয় নিচ্ছে, কেউ ইন্ডিয়ার আশ্রয় নিচ্ছে, কেউ হয়তো জামাতের সাথে ভালো সম্পর্ক তৈরির চেষ্টা করছে। তাদের এই আহ, মানে মুভমেন্টে বোঝা যাচ্ছে তারা নিরপেক্ষতা হারিয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তারা দুর্নীতির ভিতরে জড়িয়ে পড়েছেন। তো আমি জি। অনুরোধ করব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রয়োজনে
কঠোর হবেন তাদের সেই উপদেষ্টা পরিষদকে রিফর্ম করার জন্য, এবং কোন অবস্থাতেই যেন ফেরদৌস স্যার এবং আমি আবারও জোর দিয়ে বলছি যে এমন কোন সামরিক কর্মকর্তাকে সেখানে ঢোকানো ঠিক হবে না, বা সিভিল আমলাকে, যারা অলরেডি বিতর্কিত এবং তারা গত 17 বছরে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, এবং তারা বিতর্কিত ব্যক্তিবর্গকে না নিয়ে বরঞ্চ গ্রহণযোগ্য, সৎ এবং ডাইনামিক ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়া উচিত। এ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি সাগর ভাই 30 জি সেকেন্ড, সাগর ভাই 30 সেকেন্ড। জি 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 হ্যাঁ, আমি আমি মেজর আলতামাস ভাইয়ের সাথে শুধু এতটুকু বলি যে আমি কোনো বিএনপির দায়ভার মাথায় আমি নেইনি, নেওয়ার প্রশ্নই নাই। আমার কথা, এখানে কিছু তথ্য এসেছে যেগুলো তথ্য আমার কাছে মিসলিড মনে হয়েছে এবং মিস ইনফরমেশন মনে হয়েছে, সেগুলার সঠিকতা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এর বেশি কিছু নয় আলতামাস ভাই, একজন শিক্ষক হিসাবে সেটি আমার করা দায়িত্বের মধ্যে পড়ে বলেই আমি করেছি। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আমরা ভাই, আমরা ধন্যবাদ। তিনজনকে অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন রাত 9টায়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে রাখছি।